এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ শোকের দিন, বেদনার দিন, অভিভাবক হারানোর দিন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ঐক্যের প্রতীক। জটিল রোগে চিকিৎসাধীন খালেদা জিয়া আজ ভোরে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে যিনি সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন দেশের মানুষের কল্যাণে। বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করতে উপস্থিত আছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালনকারী এবং বেগম খালেদা জিয়ার শাসনামলে ও পরে সচিব এবং রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি মোফাজ্জল করিম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে। জনাব মোফাজ্জল করিম, আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথেও দায়িত্ব পালন করেছেন, আপনি বেগম খালেদা জিয়ার সময়ও দায়িত্ব পালন করেছেন। জি, তো আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যখন দায়িত্ব পালন করলেন তখন বেগম খালেদা জিয়া তিনি ফার্স্ট লেডি, রাষ্ট্রপতির স্ত্রী। সেই সময় থেকে খালেদা জিয়াকে চেনেন, কেমন দেখেছিলেন খালেদা জিয়াকে? আপনাকে ধন্যবাদ। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার অনুষ্ঠানে এসেছি। সত্যি কথা বলতে সকালবেলা সেই যখন শুনলাম তখন খুব কষ্ট পেলাম এই জন্যে যে শুধুমাত্র যে সরকারি দায়িত্ব পালনকালে পরিচয় ছিল তা নয়, এমনিতেই কেমন করে জানি আমি এমন সান্নিধ্যে এসেছিলাম মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের। কারণ আমি তখন তার সময়ে এই বৃহত্তর ঢাকা জেলার, ঢাকা এবং অন্যান্য যেগুলো মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ এসবই ছিল এক জেলা। যাই হোক, ওই সময়ে ঢাকার ডিসি ছিলাম জিয়াউর রহমান সাহেবের সঙ্গে। তো ঢাকার ডিসির একটা ব্যাপার হয়েছে কি, যে কোনো রাষ্ট্রীয় ব্যাপারেই যদিও একজন মাঠ প্রশাসনের কর্মকর্তা হিসাবে তার দায়িত্ব তেমন নয় রাষ্ট্রীয় ব্যাপারে, কিন্তু ঢাকার ডিসির মাঠ প্রশাসনের একজন প্রতিনিধি হিসাবে প্রায় ডাক ইত্যাদি ডাক পড়ত। তার চেয়ে বড় কথা, এটা সেটা প্রোগ্রামে যেতাম, তখন মাঝে মাঝে হঠাৎ বেগম খালেদার সঙ্গে দেখা হয়েছে। তখন থেকে আমি লক্ষ্য করেছি ভদ্রমহিলা অত্যন্ত ভদ্র, খুবই ভদ্র, কোমল স্বভাবের, এবং তার মধ্যে কোনো রকমের কোনো অহংবোধ বা অহংকার আমি লক্ষ্য করিনি। বোধহয় এটা আমার সঙ্গে সবাই একমত হবে যে তিনি কোনো উগ্রতার পরিচয় দেন নাই কোনো দিন। আমার কাছে বড় ভালো লাগতো এটা, যে প্রথমে রাষ্ট্রপতির হিসাবে, স্ত্রী হিসাবে এবং পরে নিজে প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও কোনো রকমের বোঝার উপায় ছিল না যে এই ভদ্রমহিলা যে একজন এত বড় ব্যক্তি। তো কিন্তু তিনি যখন সরকারি দায়িত্ব পেলেন, এবং এটাও তো তার উপর হঠাৎ করেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। কারণ যখন আমরা তাকে দেখেছি রাষ্ট্রপতির পত্নী হিসাবে, স্ত্রী হিসাবে, তখন তার মধ্যে এরকম ধরনের কোনো লক্ষণ ছিল না যে তিনি একসময় নিজেও রাজনীতিতে জড়িয়ে পড়বেন বা এটা আল্লাহর তরফ থেকে যেন মনে হলো। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অকাল মৃত্যু বা আকস্মিক মৃত্যুর সঙ্গে সঙ্গে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, সেই শূন্যতা পূরণের জন্যে নির্দ্বিধায় তখনকার যে সমস্ত নেতারা ছিলেন ওই দলের
তারা আর কোনো দিকে না তাকিয়ে বললেন যে ওনাকেই বানিয়ে। যদিও বেগম খালেদা জিয়া এই তার শিক্ষা জীবনে বা পরবর্তী জীবনে কোনোদিন রাজনীতিতে তিনি জড়িত ছিলেন না, সক্রিয় তো দূরের কথা, জড়িতই ছিলেন না। তিনি একজন সুগৃহিণী ছিলেন, সুমাতা ছিলেন এবং আর 10 জন ভদ্রমহিলার মতো অত্যন্ত ভদ্র একজন মহিলা ছিলেন। যাই হোক, আল্লাহর ইচ্ছায় দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখলাম অতি দ্রুত তিনি তার দায়িত্বটা পালন করতে শুরু করে দিয়েছেন। এমন না যে তিনি সময় নিচ্ছেন। ফ্রম ডে ওয়ান, প্রথম থেকেই তিনি একজন প্রধানমন্ত্রী হিসাবে তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। আমার মনে হয় আমার সঙ্গে আপনার সব দর্শকরা একমত হবেন, প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী হিসাবে বা মানুষ হিসাবে তার কোনো সমালোচনা করতে কাউকে দেখিনি, শুনিনি। তিনি তার দায়িত্বটা পালন করে গেছেন এবং অতি দ্রুত রাষ্ট্রীয় কর্মকাণ্ড সম্বন্ধে তিনি তাতে আমার মনে হয়েছে এই ভদ্রমহিলা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নাই, ঠিক আছে, কিন্তু বিধিদত্ত আল্লাহর দেওয়া তার যে গুণাবলী ছিল, তার যে মেধা ছিল, সেই মেধা দিয়ে অতি দ্রুত তিনি এটা রপ্ত করে ফেলেছেন। এবং রপ্ত করার আমার ধারণা তার দেশপ্রেম। আর দেশপ্রেমের সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে তিনি মনে করতেন যে তার স্বামীর, মরহুম রাষ্ট্রপতির আরব্ধ কাজ, এটা তার চালিয়ে নিতে হবে, পালন করতে হবে, এটা সমাপ্ত করতে হবে। দ্বিতীয়ত, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যেরকম সুনাম এবং মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ছিল, সেটা যাতে ক্ষুণ্ণ না হয়, এটা আমি লক্ষ্য করছি ডিসি হিসাবে, ঢাকার ডিসি হিসাবে বা পরবর্তী পর্যায়ে যখন সচিবালয়ে সচিব, তারা অধীনে আমি শুধু সচিব নয়, তিনি আমাকে আমার অবসর গ্রহণের পর 2003 সালে তিনি তখন প্রধানমন্ত্রী, তিনি আমাকে ডেকে বলেন আপনাকে যেতে হবে লন্ডন, যুক্তরাজ্যে লন্ডনে। তো আমি ভাবলাম বোধহয় কোনো একটা পার্টির তার কাজে বা সরকারের কোনো কাজে। বললাম বলুন ম্যাডাম, কী কাজ, কী জন্য যেতে হবে? উনি বললেন না, যাবেন আর আসবেন না। আস্তে আস্তে বলেন যাবেন কিন্তু আসবেন না। তো আমি বুঝতে পারলাম না ঠিক। তো বললেন যে আপনাকে আমি ওখানে রাষ্ট্রদূত হিসেবে, হাই কমিশনার হিসেবে পাঠাচ্ছি। আমি তো একে আকাশ থেকে পড়েছি, কারণ আমি তো সিভিল সার্ভিসের লোক, আমি ফরেন সার্ভিসের না। আমি বললাম ম্যাডাম, লন্ডনে যাওয়া তো এটা একটা গৌরবের ব্যাপার এবং অত্যন্ত দায়িত্বশীল পদ, কিন্তু আমাকে না দিলে হয় না, কারণ আমি তো অনেক বছর চাকরি করে এখন আর চাকরি করতে ঠিক ইচ্ছুক নই। তখন আমার বয়স 60-এর বেশি, 61 তখন। তো উনি বললেন না, আপনার দরকার, আমার দরকার আছে, আপনাকে যেতে হবে। এইভাবে গেলাম, ওখানে দায়িত্ব পালন করলাম। আল্লাহ জানেন কেমন হয়েছে, তো বোধহয় খারাপ হয়নি। যাই হোক, তো সেটা নয়। তো তখন সময়ের সমানেই তো যোগাযোগ হতো লন্ডনের হাই কমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগ বা রাষ্ট্রীয় কাজের যোগাযোগ। এছাড়াও তাকে যখন আমি সচিব হিসাবেও যখন দেখেছি যে তার মধ্যে কোনো অহংকারিতা ছিল না, বরং দায়িত্ব পালন এবং সব কিছুর ঊর্ধ্বে যেটা তিনি স্থান দিয়েছেন সেটা হচ্ছে তার দেশ এবং তার দায়িত্ব পালন সম্বন্ধে সাংঘাতিক সজাগ ছিলেন। তো আজকে তিনি চলে গেছেন। যাওয়ার আগে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কষ্ট পেয়েছেন, কিন্তু তবুও তার মৃত্যুটা যেন আকস্মিকই মনে হয়। আমরা সবাই ভেবেছি, আপনি, আমি, আমরা দেশবাসী সবাই ভেবেছি আল্লাহর রহমতে তিনি সেরে উঠবেন, অথবা হয়তো আরও কিছুদিন অন্তত ওই অসুস্থ অবস্থায় তিনি বেঁচে থাকবেন। চলে গেছেন। আজকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আন্তরিকভাবে আমার অন্তরের অন্তঃস্থল তাকে দোয়া করি, রাব্বুল আলামিন তার জাহিরি, বাতিনি, কবিরা, সগিরা সকল গুনাহ মাফ করে দিয়ে এবং তিনি সারা জীবন যেটুকু স্বীকৃতি করেছেন সেটুকু মূল্যায়ন করে রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌসের তার খাস মোকামে যেন জায়গা দেন। আমিন। এটা আমার এবং দেশবাসী সকলের প্রার্থনা।
একটা জিনিস লক্ষণীয়, অবশ্য যদিও তার যিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি দেশে নাই, এবং আমি এটা ব্যক্তিগত মত আমার, একটু অবাক হয়েছি। এখন তো ধরুন সন্ধ্যা 5:30 বাজে, 6:30। সরি 6:30 বাজে। সেই ভোরবেলা 6টার সময় 12 ঘন্টা হয়ে গেছে, কই দিল্লি থেকে তো কোনো রকমের টু শব্দটি আসেনি। রাজনৈতিকভাবে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, এবং ওনার রাজনীতি যিনি দিল্লিতে এখন সমাসীনা, শব্দটা ঠিক কিনা জানি না, কিন্তু বলে দিলাম তবুও সমাসীনা, এবং দিল্লির খাস মেহমান হয়ে আছেন, যেটা তার অত্যন্ত প্রিয় জায়গা। সেখান থেকে তো তার একটা সৌজন্যমূলক একটা তৈরি। আপনারা কি জেনেছেন কিছু, গণমাধ্যমে কি কিছু এসেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা মানে হয়েছে যে এসছে যে তিনি শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন, জি, কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। আমাদের দেশের গণমাধ্যমে তো কিছু দেখলাম না। আপনার এনটিভি বলুন বা অন্যান্য চ্যানেল বলুন, কোথাও তো কোনো রকমের কোনো আসলো না যে শেখ হাসিনা দিল্লি থেকে শোক জানিয়েছেন। হয়তো কালকের পত্রপত্রিকায় থাকতেও, আপনি যেটা বললেন আর কি, হয়তো এসে যেতে পারে। হোয়াট এভার ইট ইজ, আমি কারোর তুলনা করছি না, তবে যে সমস্ত গুণাবলী বেগম খালেদা জিয়াকে জনপ্রিয়তার একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে গেছিল, সেগুলো যদি অন্যান্য আমাদের নেতা নেত্রীদের থাকতো, তাহলে আমাদের রাজনীতির পরিবেশটা আরও অন্যরকম হতো। একজন অত্যন্ত স্নেহপ্রবণ একজন মানুষ ছিলেন তিনি। শুধু তার সন্তানদের প্রতি যে সেই স্নেহ, যে পরিবারের প্রতি যে ছিল তা নয়, দেশবাসীকেও তিনি অত্যন্ত মায়ার চোখে মমতাজ। কখনো তাকে আমি বা আপনারা, আমরা কেউ তাকে রাগান্বিতভাবে দেখি নাই, রোষ কষায়িত দৃষ্টিতে বা স্বরে কথা বলতে শুনি নাই। তার যে মধুর স্বভাবটা, এটাই মানুষকে আকর্ষণ করত। আমার একবার মনে আছে, আমি তখন সচিব ছিলাম, ভুটান না নেপালের কোন দেশে যেন প্রধানমন্ত্রী এসেছিল, এবং তার সঙ্গে একটা লাঞ্চের ব্যবস্থা ছিল, সেখানে আমি আমন্ত্রিত ছিলাম। তো ঘটনাচক্রে আমার পাশেই সেই আমন্ত্রিত ছিলেন। কথায় কথায় বলতে বলতে বলল যে তোমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে তার মধ্যে কী একটা জিনিস লক্ষ্য করলাম, তিনি চট করে খুব মানে আপন করে নেন, প্রিয় করে নেন। আমার কাছে খুব শ্রদ্ধার মনে হয়েছে তার কাছে। আমরা, হ্যাঁ, প্রধানমন্ত্রী তো আপনার কাছে শ্রদ্ধার মনে হবে, আপনি আরেক দেশের প্রধানমন্ত্রী মনে হবে। কই তা নয়, কই ব্যক্তি হিসাবে। এই কথাটা আমার এখনও মনে আছে। আমি মনে মনে ভাবলাম যে ঠিকই ধরেছো বাবা, এই ভদ্রমহিলার মধ্যে কোনো রকমের রাগ ঝাল, কারোর প্রতি কোনো বিদ্বেষ, উষ্মা, এগুলো কিছুই নাই। তিনি তার প্রশাসন চালিয়ে গেছেন, সঠিকভাবেই চালিয়ে গেছেন। প্রশাসনের আমলে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি আমি অন্তত লক্ষ্য করি নাই, যদিও দীর্ঘদিন দেশে বিদেশে প্রশাসনিক দায়িত্ব পালন করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কখনো তার উষ্মা প্রকাশ, ওনার ব্যাপারে একটা কথা সবাই বলেন যে বেগম খালেদা জিয়া তিনি শুনতেন বেশি, কথা বলতেন কম। তিনি সবার মতামত নিতেন, কিন্তু সিদ্ধান্তটা সঠিক নিতেন। এবং যে কথাটা বলতেন সেটাও কিন্তু অল্প কথায় সব কিছু প্রকাশ করে দিতেন সেখানে। এবং সেই কথাটুকুর মধ্যে কোনো ধমক ধামক, এই করব সেই করব ইত্যাদি এগুলো ছিল না। একজন অত্যন্ত দায়িত্বশীল প্রধানমন্ত্রী হিসাবে আমি বলবো তিনি তার দায়িত্বটুকু পালন করে গেছেন, কাউকে রাগান্বিত না করে, কারো পা না মারিয়ে, কাউকে কষ্ট না দিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। এই জন্যে তার জনপ্রিয়তা ছিল সাংঘাতিক রকমের তুঙ্গে সারা দেশব্যাপী সর্বশ্রেণীর মানুষের মাঝে। আমি একজন আমলা, প্রাক্তন আমলা, আমাদের সরকারি কর্মচারীদের মধ্যেও তার জনপ্রিয়তার কোনো রকমের কোনো ইয়ে ছিল না। আমরা অন্যান্য, আমি এরশাদ সাহেবের সঙ্গেও সচিব হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি, শেখ হাসিনার সঙ্গে করেছি ইত্যাদি। যাই হোক, অন্যান্য সময় দেখেছি, কিন্তু তার মতো এত মধুর স্বভাবের এবং এত মিষ্টি স্বভাবের একজন মানুষ কিন্তু কাজটা ঠিকই আদায় করে নিয়েছেন। এমন নয় যে তার প্রশাসনের মধ্যে কোনো দুর্বলতা ছিল, তা না।
যেটা বলেছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, করতেই হবে। লন্ডন থেকে মাঝে মাঝে তার নির্দেশ যেত, বা তিনি নিজে সরাসরি বলতেন, এবং যা বলতেন এর মধ্যে কোনো রকমের কোনো দ্বিধা ছিল না, সংশয় ছিল না। দেখুন, ওদেরকে বলুন, মানে ব্রিটিশ সরকারকে বলুন, এটা আমরা এভাবে করলে ভালো হয়, সে ইত্যাদি। আমি হয়তো বোঝাবার চেষ্টা করেছি, না হাই কমিশনার সাহেব, আপনি এভাবে বলবেন, এটা দেখুন কি হয় বলে। তার অ্যাপ্রোচটাই ছিল এরকম। তিনি অত্যন্ত দৃঢ়চেতা মানুষ ছিলেন বটে, কিন্তু এটা বহিঃপ্রকাশ করতেন না যে তিনি একজন অত্যন্ত রূঢ় প্রকৃতির মানুষ। আজকে এই জন্যে জাতি তার জন্যে অশ্রু বিসর্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবার বলি, যে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। জনাব মোফাজ্জল করিম, বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ তিনি ছিলেন না, তিনি রাজনীতিবিদের স্ত্রী ছিলেন, কিন্তু সেই সময়ে কিন্তু তিনি রাজনীতিতে আসেননি। কিন্তু এই রাজনীতিতে এসে, দেশের মানুষের কল্যাণ করতে এসে, বেগম খালেদা জিয়ার উপরে কি ধরনের নিপীড়ন, নির্যাতন করা হলো, কি হারালেন তিনি? বেগম খালেদা জিয়া, আমি একটু আগেই বলেছি যে তিনি কোনোদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অনেকে থাকে না, যেমন শেখ হাসিনা, তিনি যখন স্কুলে পড়তেন তখন থেকেই রাজনৈতিক পরিবারের মেয়ে ছিলেন। কিন্তু ইনি একজন সম্পূর্ণ গৃহবধূই ছিলেন। আমি দেখেছি, তখন আমি বৃহত্তর ঢাকা জেলার ডিসি, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তখন তাকে দেখেছি জিয়াউর রহমান সাহেবের স্ত্রী হিসাবে, সহধর্মিণী হিসাবে তিনি হয়তো কোনো কোনো অনুষ্ঠানে কখনো গেছেন, বা বেশিরভাগ সময় অন্তরালেই ছিলেন। তবু আমার সৌভাগ্য হয়েছে, কারণ ওই পথটা এরকম বিভিন্ন প্রশাসনিক কাজে, আঞ্চলিক, হ্যাঁ, বিভিন্ন আচার অনুষ্ঠানে দেখেছি যে কোথাও তিনি নিজেকে জাহির করা বা কোনো রকমের প্রচার চাই বা সেই ক্ষমতা দেখানো, সেটা ক্ষমতার তো কথা পরে আসে। কিন্তু প্রেসিডেন্টের ওয়াইফ হিসাবে, হ্যাঁ, আমাকে ছবি তোলো রে, এই করো রে, এইসব আমার প্রটোকল দাও, হেন সাধারণ স্ত্রী হিসাবে, মানে রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে তিনি সঙ্গে থেকেছেন বা পরেও। কিন্তু যখন তার উপর দায়িত্ব পড়ে গেল, এবং এটা আচমকাই পড়ে গেল, প্রধানমন্ত্রী হলেন, তো আচমকাই পড়ে গেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে এইভাবে চলে যাবেন, তাকে এইভাবে করুণভাবে তাকে হত্যা করা হবে নিষ্ঠুরভাবে, সেটা তো তখন যে শূন্যতার সৃষ্টি হলো, এই শূন্যতা মানে করার জন্য, পূরণ করার জন্যে অনেক রকমের স্পেকুলেশন, অনেক রকমের কথাবার্তা হয়তো ছিল। কিন্তু অতি দ্রুতই তখনকার বিএনপির টপ লিডার যারা ছিলেন, তারা ঠিক করলেন না, মানে তার মধ্যে কাড়াকাড়ি না করে যে আমি হব, ওই সমস্ত না করে ওনাকে। তখন কেউ কেউ বলেন, উনি তো রাজনীতির জানেন না বা কোনোদিন ছিলেন না, ওনারা তবুও এই যে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। কারণ আল্লাহ তাআলা তাকে, বেগম খালেদা জিয়াকে যেটুকু মেধা দিয়েছিলেন, রাজনৈতিক যে প্রজ্ঞা দিয়েছিলেন, এটার পরিস্ফুটনের একটা সুযোগ তিনি পেয়ে গেলেন। এবং সবাই, সমস্ত জাতি আমার মনে হয় অবাক হয়ে দেখলো যে বাহ, এ তো একজন গৃহবধূ এসে কি সুন্দরভাবে একটা দল চালিয়ে যাচ্ছেন, তারপরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন। এবং দায়িত্ব পাওয়ার সাথে সাথেই কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলো। আমি ওটাতেই আসছিলাম, যে তিনি যে এরপরে স্মুথলি যে চালিয়ে যেতে পেরেছেন তা নয়। তখন ছিল ওই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দুর্দণ্ড প্রতাপে তিনি চালিয়ে যাচ্ছেন, এবং তিনি তার মতো চালিয়েছেন। এখন আমি সমালোচনা বা আলোচনাতে যেতে চাই না, তবে তার বিরুদ্ধে যে একটা আন্দোলন শুরু হয়েছিল, এটার সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সারা দেশব্যাপী তিনিও অনেক ভালো কাজ করে গেছেন, উন্নয়নমূলক কাজ করে গেছেন, সবই ঠিক আছে। কিন্তু যেহেতু তিনি নির্বাচিত বা গণতন্ত্রের একজন প্রতিনিধি ছিলেন না, সেই জন্যে দেশবাসী তাকে সেভাবে গ্রহণ করতে পারেনি। সেই সময়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে
বিএনপি এবং আওয়ামী লীগ তখন আন্দোলন চালিয়ে যাচ্ছিল। একদিকে শেখ হাসিনা, আরেকদিকে বেগম খালেদা জিয়া। তো শেখ হাসিনার তো বলছি আগেই যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু ইনার ছিল না, সবাই সন্দিহান ছিল পারবেনকে। কিন্তু দেখা গেলো অতি দ্রুত তিনি মানুষের হৃদয় জয় করে ফেলেছেন। আমি বলবো কীরকম করে, তার মধুর স্বভাব, এক নম্বর হচ্ছে তার মধুর স্বভাবের জন্যে, তার মধুর স্বভাবের জন্যে, এবং তিনি সাধারণ মানুষের সঙ্গে অতি দ্রুত মিশে যেতে পারলেন, যেটা অকল্পনীয় ছিল। একজন আর্মি জেনারেলের স্ত্রী বা একজন রাষ্ট্রপতির স্ত্রী, এই হিসাবে তো তার তো সাধারণ মানুষের পালসটা বোঝার কথা না, কিন্তু ওই আল্লাহ তাআলা যে কতগুলো গুণাবলী দেন, তিনি তার অধিকারিণী ছিলেন। এর ফলে তার পক্ষে অতি সহজেই রাজনীতিতে উচ্চ পর্যায়ে গিয়ে নেতৃত্ব দেওয়া সম্ভবপর হয়েছিল আর কি। তো এখন এরপরে তো দায়িত্ব যেটা পালন করেছেন সেটা তো আমরা সবাই জানি, দেশবাসী জানে। তার আমলে অনেক কিছুই হয়েছে, সেই নারী শিক্ষা বা নারীদের এগিয়ে যাওয়া থেকে শুরু করে উন্নয়নমূলক বহু কাজ হয়েছে। তো আজকে তিনি নাই। আমি দেশবাসীকে অনুরোধ করব, আপনারা যে যেভাবে প্রার্থনা করেন, নামাজ পড়ে হোক আর যাই হোক, তার জন্য দোয়া করবেন। কারণ তিনি এই একটি ব্যক্তি যিনি আমাদের সবসময় মঙ্গলাকাঙ্ক্ষী ছিলেন, দেশের মঙ্গল প্রার্থনা করেছেন, দেশের মঙ্গলের জন্য কাজ করে গেছেন। কেউ তার বিরুদ্ধে কোনো কিন্তু অঙ্গুলি হেলন করতে পারেনি দুর্নীতির, যদিও ভুয়া মামলা টামলা ইত্যাদি দেওয়া, এতিমদের টাকা খেয়েছি। আমি তখন চাকরিতে নাই, আমি শুনেই যে এই কি পাগলামি নেই, কি বলে এতিমদের টাকা। আপনি সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্টে টাকা রেখেছেন, কেমন, কিছুদিন পরে আপনি সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ওই টাকাটা ট্রান্সফার করলেন, এবং সেই টাকাটা আপনার একার নয়, আপনি আমি আরও 10 জন মিলে আমাদের একটা সংগঠন, তার টাকা। তো এখান থেকে ওখানে নিয়ে যে এটা আপনার দুর্নীতি হয়ে গেল? নেভার। এটাকে ইস্যু বানিয়ে চেষ্টা করা হয়েছিল তখন। সেই সাজানো মামলায় তো তাকে সাজাও দেয়া হলো, হ্যাঁ, আবার তার চরিত্র হনন করার জন্য এই পথটা বেছে নেওয়া হলো। হ্যাঁ, এবং রাষ্ট্রের টপ টু বটম পর্যন্ত সবাই বলল যে তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। ওটাই বলতে চাচ্ছিলাম। এতিমের, এই যে আমি তো বললাম তো ঘটনাটা কি হয়েছিল। একটা ফান্ডের টাকা এইখান থেকে নিয়ে এক অ্যাকাউন্ট থেকে নিয়ে আরেক অ্যাকাউন্টে রাখা হয়েছিল, এটাকে তো আত্মসাৎ বলে না। পরে তো দেখা গেলো একটি পয়সাও সেখান থেকে কেউ সরায় নাই, তিনি বা তার ছেলে বা তার পরিবার পরিজন বা তার দলের লোক, নো, ইট রিমেইন। কিন্তু এটাকে ইস্যু বানিয়ে, কারণ এটা তো খুব সহজ, মিডিয়ার সাপোর্ট যদি আপনি পান, আর আল্লাহ রাব্বুল আলামিন তো গলা দিয়ে দিচ্ছে সবাইকে, সেই গলার সঙ্গে যদি বাজি শব্দটা লেগে যায়, তাহলে গলাবাজি করে আপনি অন্ধকারকে আলো, আলোকে অন্ধকার বানাতে পারেন। সেটাই হয়েছিল তার বেলা আর কি। তো যাই হোক, এই বেগম খালেদা জিয়া শুধু কি দেশি যারা আছে তার প্রতিপক্ষ রাজনীতিবিদ তাদের ষড়যন্ত্র শিকার হয়েছিলেন, নাকি তিনি আন্তর্জাতিকভাবে অন্য পরিমণ্ডলে যারা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরও চক্রান্তের শিকার তিনি হয়েছিলেন? আপনি সব শেষে শব্দটা উচ্চারণ করলেন, পার্শ্ববর্তী দেশ, এই কথাটা বললেন। আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই হয়েছিল কিনা, কিন্তু অনুমান করা যায় বিভিন্ন বিষয় থেকে, এটাই অনুমান করা যায়, কারণ ওই যে বলছেন যে পার্শ্ববর্তী দেশ, তাদের যে নীতি বা তাদের যে চালচলন, তাদের যে চিন্তাধারা, এটার সঙ্গে বেগম খালেদা জিয়া বা তার দলের চিন্তাধারা সাযুজ্য হয়তো 1 আনা 2 আনা 4 আনা থাকতে পারে, কিন্তু তারা দেখছে যে ইনাকে দিয়ে কোনো কাজ হবে না। তারা কি চেয়েছে? তারা তখন যা চেয়েছিল তারও 25 বছর আগেও তাই চেয়েছে, এখনও তাই চাচ্ছে, এবং আই এম অ্যাফ্রেড ভবিষ্যতে হয়তো তাদের এই চিন্তাধারা তারা তাকে সরবে না। কি, যে দাসানুদাস হয়ে থাকুক পার্শ্ববর্তী দেশ, সিকিম এবং ভুটানের মতো হয়ে থাকুক, কিন্তু ওখানে তারা ভুল করতেছে বারবার,
ভবিষ্যতেও করবে যদি তাদের এই চিন্তাধারা থেকে তারা না সরে আসে যে এই জাতি সিকিমও নয়, ভুটানও নয়, এরা বুকের রক্ত দিয়ে 30 লক্ষ শহীদ এবং মা বোনদের ইজ্জত দিয়ে তারপরে এই দেশকে স্বাধীন করেছে। বাঙালি খুবই কোমল স্বভাবের, অত্যন্ত ভদ্র, অতিথিপরায়ণ ইত্যাদি ইত্যাদি গুণাবলীতে পৃথিবীতে পরিচিত। ঠিকই, সঙ্গে সঙ্গে বাঙালির আরেকটা পরিচয় 71 ইংরেজিতে বাঙালি তুলে ধরেছে। তারা ওই মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত শান্তিপ্রিয় শান্ত ছেলে, ছেলে, আমরা প্রতিবাদ করতে জানি, তোমার ভয় নেই মা, ভয় নেই মা, আমরা আমরা অস্ত্র হাতে লড়তে জানি। এইটা ভুলে যায় তারা। পার্শ্ববর্তী হোক আর দূরবর্তী হোক, মনে রাখতে হবে এই জাতিটার মধ্যে আল্লাহ তাআলা এমন কতগুলো, আমাদের অনেক দোষ আছে ঠিক কথা, কিন্তু আল্লাহ আমাদের কিছু কিছু তেজি মনোভাব বা কিছু কিছু সাহসিকতা যেগুলো দুর্লভ, অন্যান্য অনেক জাতির মধ্যে এগুলো দুর্লভ। খালেদা জিয়া কি আমাদের যে তেজদীপ্ত, আপনি বলছেন যে আমরা প্রতিবাদী, আত্মমর্যাদাশীল, খালেদা জিয়া কি আমাদেরকে সেই আত্মমর্যাদাশীল জাতি হিসাবে গড়ে তোলার জন্য, গঠন হওয়ার জন্য কি তিনি পথ দেখিয়েছেন? ইয়েস, তিনি পথ দেখিয়েছেন। তিনি ইচ্ছা করলে পরেই তিনি প্রতিবেশীর কাছে গিয়ে হাত কসলাতে পারতেন, তাতে প্রিয়পাত্র হয়ে যেতেন, যেটা আরও অনেকেই করেছেন টরেছেন। যাই হোক, তো তিনি তো সেই পথ মানান নাই। তিনি বলেছেন যে পারস্পরিক মর্যাদাবোধ রাখো এবং তোমাকে আমি সম্মান করব, আমাকেও তোমরা সম্মান করো, বাস এই পর্যন্তই। প্রয়োজনে একজনের একজনের সাহায্য করব, কিন্তু এটা আশা করো না যে আমরা নতজানু হয়ে তোমাদের প্রজা হয়ে থাকব, এটা হবে না। তার এই তেজোদ্দীপ্ততা, তার এই দেশপ্রেম সব কিছুর উপরে, এটাকে ওই প্রতিবেশী দুঃখের বিষয়ে ভালো চোখে দেখেন নাই। দেখলে পরে তার আমলেও আর কি সম্পর্ক খারাপ হয় না ঠিকই, কিন্তু আরও ভালো থাকতো বা উপরে। কিন্তু ওনারা চাচ্ছেন যে না, এরকম না, তোমরা আমাদের কাছে সিকিম ভুটান হয়ে থাকো। সেটা খালেদা জিয়া সেটি চাননি, সেদিকে যান নাই। আবার তিনি নিজে যেচে পড়ে কোনো রকমের যুদ্ধ বিগ্রহ কিছুই করেন নাই। তো যাই হোক, আল্লাহ তার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি কিভাবে কোটি কোটি মানুষের হৃদয় জয় করলেন? তিনি যখন শাহাদাত বরণ করলেন তখন মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবন এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। মানুষ জানাজা পড়তে এসেছিল এবং তাকে শ্রদ্ধা জানিয়েছে, শেষ বিদায় জানিয়েছে। সেই জিয়াউর রহমানের জানাজা এখনো বাংলাদেশে কেউ ছাপিয়ে যেতে পারেনি। তার ধারাবাহিকতায় তার পরিবারের সদস্য, তার স্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও কোটি কোটি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা। কি বলবেন? আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার কথা বলছেন। আমি ওই জানাজাতে শরিক হয়েছিলাম। তখন আমি ঢাকার ডিসি, আমি গেছি, জানাজাতে ছিলাম। এবং শুধু জানাজাতে থাকা না, আমি সারাক্ষণ তার লাশ বহনকারী গাড়ির পিছে পিছে আমি ছিলাম, বাড়ি পর্যন্ত ইত্যাদি। যাই হোক, তো কী জন্যে মানুষ এত ভালোবাসত জিয়াউর রহমান সাহেবকে, যার কিছুটা প্রতিফলন আমরা বেগম খালেদার মধ্যে দেখেছি। জিয়াউর রহমান সাহেব কিন্তু সাধারণ মানুষের একেবারে অন্তরে প্রবেশ করেছিলেন। আমি ডিসি হিসাবে বলছি, কত জায়গায় যে তার জন্য আমাদের ভয় লাগতো। কোনো প্রোগ্রাম শুনলে পরে, খাইছে রে, আজকে তো অন্তত 5-7 মাইল হাঁটতে হবে। গ্রামে গিয়ে ফোন করতেন, ডিসি সাহেব কেমন আছেন, এসে গেল, শোনেন আপনি আমার প্রোগ্রাম পেয়েছেন? জি স্যার পেয়েছি। তো ওইখানে কিন্তু জানিয়ে দেন, আমি সব্বার সঙ্গে দেখা করতে চাই, একটা তারা যেন মিটিংয়ের দরকার নেই, তারা যেন লোকজন আসে। ওরে ও লোকজন উপচে পড়তো।
আর তিনি তাদের সবার সঙ্গে হাত মিলাইতেন, কথা বলতেন। হাত মিলানো তার একটা রোগের মতোই ছিল আর কি, আর কথা বলতেন, শুনতেন। তার তো কয়েকটা প্রিয় অনুষ্ঠান ছিল জানেন বোধহয়, খাল খনন কর্মসূচি, যেটার মর্যাদা আমরা তখন বুঝতে পেরেছি, এখন আবার এটা অন্যান্যরা এসে উড়িয়ে দিয়েছেন। আচ্ছা, যাই হোক। আর ছিল নিরক্ষরতা দূরীকরণ। প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক মহল্লায় মহল্লায় তিনি, গ্রামাঞ্চলের কথা বলছি, তিনি ওই নৈশ বিদ্যালয় বা এই সমস্ত এগুলো চালু করেছিলেন। আর নিজে যেতেন সেখানে, আমরা সরেজমিন দেখার জন্য। সঙ্গে থাকতাম, দেখেছি গিয়ে ওই সমস্ত গ্রামবাসীদের সঙ্গে, আপনি আসেন তো ভাই এদিকে, করে ডাকিয়ে নিল। আচ্ছা, লিখতে পারেন? যে স্যার পারি। আচ্ছা, এটা লেখেন তো ব্ল্যাকবোর্ডের মধ্যে। এই ধরনের ইয়ে ছিলেন রাষ্ট্রপতি, তিনি ছিলেন। এইটা তাকে জনমানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া। হ্যাঁ, কিন্তু যেহেতু তিনি একজন ভদ্রমহিলা ছিলেন, তার মতো তো হাঁটারও দরকার ছিল না বা অভ্যাস ছিল না। কিন্তু জিয়াউর রহমান সাহেবের ওটা ছিল আর কি, সাধারণ মানুষের সঙ্গে মিশা। ইয়েতে আপনার মানিকগঞ্জে, মুন্সিগঞ্জে, এগুলাতে যখন তার সঙ্গে গেছি, গ্রামে গেছি তার প্রোগ্রামে ডিসি হিসাবে, তখন তো ওগুলো আমাদের সাব ডিভিশন ছিল। সেখানে তিনি চলে গেছেন ভেতরে। আমি হয়তো লোকজনটাকে, আরে ডিসি সাহেব সরেন, আমাকে একটু কথা বলতে দেন, সাধারণ মানুষকে আসতে দেন। এক্স্যাক্টলি। তো এইটাই মানে ইনাকে আমরা, এটা ভদ্রমহিলা, যেহেতু তিনি মেয়ে মানুষ, যতটুকু পারেন তিনি সেটা রপ্ত করেছেন। সাধারণ মানুষের তিনি ওই হাত মিলাইতে যান নাই, কিন্তু দুঃখ কষ্ট তারা কি চায়, তার অভাব অনটন কি, এটা বোঝার চেষ্টা করেছেন এবং এটাতে তাদেরকে সাহায্য করেছেন, যার জন্য তিনিও সফল ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে অত্যন্ত সফল ছিলেন, সন্দেহ নাই। রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, কালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কালকে বেগম খালেদা জিয়াকে চিরবিদায় জানানো হবে, তার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কেমন লোক সমাগম হতে পারে, মানে কত মানুষ আসতে পারে, কি ধারণা করছেন? লোকসমাগম নিশ্চয়ই যথেষ্ট হবে, অগণিত লোক আসবে, আসার কথা। আবহাওয়া যদিও অনেকটা বৈরী আবহাওয়া, এই শীতের মধ্যে কেউই বেরোতে চায় না, কিন্তু তারপরেও হয়তো আসবে। তো এই যে লোক সমাগম বা জানাজায় লোক শরিক হওয়া, সেটা বড় কথা নয়। মানুষের অন্তরের মধ্যে তিনি কতদিন থাকবেন, নাকি 2 দিন পরে আরও 10 জন নেতার মতো তাকেও মানুষ, তা নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এই দুইজনই আমার মনে হয় মানুষের হৃদয়ের মধ্যে একটা চিরস্থায়ী আসন করে ফেলেছেন। তাদের কার্যকলাপে, তাদের আন্তরিকতার জন্যে, নিষ্ঠার জন্যে, তাদের ক্রিয়াকর্ম জন্যে, সেটাই আর কি চিরস্থায়ী হয়ে থাকবে। এবং কালকের জানাজাও খুব বড় হওয়ার কথা। এখন বাকি কি হয় জানি না, আবহাওয়ার কারণে কি হয়। তবে হ্যাঁ, সব মহল থেকেই তো মোটামুটি একটা ইতিবাচক একটা সাড়া পড়েছে। এটা দেখা যায় সব পক্ষই শোক জানিয়েছে। হ্যাঁ, শুধু দেশের নয়, দেশের বাহিরে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তারাও শোক জানিয়েছেন। সামনে নির্বাচন, বিএনপি অত্যন্ত বড় একটি দল। জনাব তারেক রহমান 25 তারিখ দেশে ফিরেছেন। আজকেই তাকে এই ধরনের একটা শোক, তার জীবনের সবচেয়ে বড় শোকের একটি, তার বাবাকে তিনি হারালেন, তার ছোট ভাইকে তিনি হারালেন, সর্বশেষ আজকে তিনি তার মমতাময়ী মাকে হারালেন, যেই মা মাটি কামড়ে দেশে পড়েছিলেন। তিনি কোনো প্রলোভন, কোনো নির্যাতনের কাছে তিনি হার মানেননি। জনাব তারেক রহমান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন, তার জন্য তো বিশাল শোকের। হ্যাঁ, এটা
এটা তো তার জন্য তো এর চাইতে বড় শোক তো আর কিছু হতে পারে না। যেটা আপনি বললেন বাবা, ভাই এবং তারপরে সর্বশেষ মা, এটা তো তাকে নিশ্চয়ই খুবই যন্ত্রণাকাতর করছে এবং এই শোক তিনি কিভাবে সহ্য করছেন আল্লাহ মালুম। যাই হোক, আমরা দোয়া করি, তার জন্যও দোয়া করি আল্লাহ যেন তাকে এই শোক সহ্য করার, মা বাবা হারানোর শোকের চাইতে তো বড় শোক হতে বা সন্তান হারানোর চাইতে বড় ইয়ে হয় না। তো আল্লাহ যেন তাকে এই ক্ষমতা দেন, সহ্য করার ইয়ে দেন। এখন এই শোকটাকে যদি তার দল বিএনপি শক্তিতে পরিণত করে, তো মুখে খালি শক্তিতে পরিণত করলাম ওই তো শক্তিতে হবে না, ক্রিয়াকলাপের মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে দলটি যদি জিয়াউর রহমানের প্রদর্শিত পথ এবং বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ, এই দুটাকে যদি ধারণ করে, বরণ করে এবং আরও সম্প্রসারিত করে ছড়িয়ে দেয়, তাহলেই তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে, আর সেই সঙ্গে সঙ্গে দেশবাসী উপকৃত হবে, দল তো হবেই। তো এটা জানি না এটা কতটুকু কি হবে, খালি সভা সমিতি করলাম, মিটিং করলাম আর বানিয়ে দিলাম, কাজকর্মে দেখাও যে তোমরা, তোমাদের যে নেতারা, এটা জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল, তার আদর্শ রেখে যাওয়া দল, এই দলের ভার পড়েছে এখন বর্তমান প্রজন্মের উপরে। তাদেরকে অবশ্যই তাদের নিজেদের কার্যকলাপের মধ্যে এটা প্রতিফলিত করতে হবে। আজকে এর দায়িত্ব নিতে হবে, দেশবাসীকেই নিতে হবে। এবং আমার মনে হয় তারেক জিয়া অন্তত সেই পথেই দেশবাসীকে, বিশেষ করে তার দলকে পরিচালিত করবেন এবং সেই আদর্শই মেনে চলবেন। আমার কাছে অর্থাৎ আমি যেহেতু একজন মাঠকর্মী হিসাবে ঢাকার ডিসি, খুলনার ডিসি ইত্যাদি হিসাবে জিয়াউর রহমান সাহেবকে পেয়েছি এবং তখন দেখেছি তিনি জনমানুষের মধ্যে কী জন্যে জনপ্রিয়তা লাভ করেছেন। সব সময় তিনি যখন গ্রামে যাওয়া, পায়ে হেঁটে মাইলের পর মাইল মানুষকে দেখা, এগুলো তার একটা হবি, একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে খাল খনন করে যদি জলসিঞ্চনের ব্যবস্থা করা যায় শুকনো মৌসুমে, তাহলে এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। মনে প্রাণে বিশ্বাস করতেন তিনি যে এই দেশের ওই 15% আর 20% শিক্ষিত লোক দিয়ে কিছু হবে না, শিক্ষা প্রসারিত করতে হবে। তো এগুলো তিনি করে দেখিয়ে গেছেন। এখন যদি তার দল এগুলা যদি উপরে তুলে ধরে, আমি মনে করি তাহলে দলেরও উন্নতি হবে, জনপ্রিয়তা বাড়বে। এখনও এটা একটি জনপ্রিয় একটা বৃহৎ দল হয়ে আছে, কিন্তু যেহেতু দলের যিনি কাণ্ডারি ছিলেন তিনি চলে গেলেন, এখন এই নবীন কাণ্ডারি তারেক রহমানের উপরে দায়িত্ব পড়বে। তারেক রহমান নিশ্চয়ই অত্যন্ত প্রজ্ঞাবান একজন ব্যক্তি, তিনি ঠিক এগুলো আমি যা বললাম তার চেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং তার আছে এই সমস্ত ব্যাপারে। তিনি সেই পথে তার দলকে পরিচালনা করবেন, এইটা আমি মনে প্রাণে কামনা করি, দেশবাসী কামনা করে। এবং এটা করতে পারলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার দেখানো পথ, এই দুইটা যদি অনুসরণ করে যদি তার দল চলে, তাহলে দেশও সেই পথেই ধাবিত হবে এবং আমাদের উন্নতি হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করি। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন। আমরা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করলাম। কালকে বেগম খালেদা জিয়ার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আপনাদের যদি সময় হয়, সুযোগ হয়, তাহলে আপনারাও
বেগম খালেদা জিয়ার জানাজা এবং তাকে বিদায় জানানোর মুহূর্তে আপনারাও উপস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।